শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জামায়াত সহ ইসলামী দলগুলোর 5 দফা দাবি রাজনৈতিক কৌশল বলছেন নেতারা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ভাঙনের শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদের। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশ হচ্ছি। একটা আলোচনার টেবিলের যে আলাপ, সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। গ্রেফতার করে আন্দোলন প্রত্যাহারের চাপ দিয়েছিল হাসিনা প্রশাসন। ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। রামপুরায় হত্যা ও গুলি চালানোর 2 মামলায় চার্জ গঠনের আদেশ আজ। নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 1 জন, আহত 5। খবর সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা। দুর্বৃত্তায়ন দূর করা না গেলে সুষ্ঠু ভোট সম্ভব নয়, সিজিএস এর আলোচনায় বদুল আলম মজুমদার। গত 3 নির্বাচনে দুর্নীতি হয় আইনি কাঠামোয়। গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতের নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে। মাঠে না থেকেও আজ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপর দুলছে বাংলাদেশের ভাগ্য। লঙ্কানরা জয়ী হলে সমীকরণ ছাড়াই সুপার 4-এ উঠবে টিম টাইগার্স। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামলেও এর মাধ্যমে কি নির্বাচনী সুবিধা আদায় করতে চায় জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল, নাকি শুধুই সরকারকে চাপে রাখাই তাদের কৌশল? জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অবশ্য বলছেন, বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই আন্দোলন। একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে আন্দোলনরত ইসলামী দলগুলো। তবে আন্দোলনে তাদের সাথে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ। তারা বলছে, এ ধরনের আন্দোলন ঐক্যে ভাঙন ধরাবে। আরিফুর রহমান সবুজের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 84টি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা। এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আন্দোলনে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 7 ধর্মভিত্তিক দল। এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, এটাই হলো বাস্তবতা। সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন? জামায়াতে ইসলামী মনে করে, বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার, এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না, তাই আন্দোলনের কৌশল দলটির। তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াত সেক্রেটারির। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশ হচ্ছি। এই জন্য আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি, জনগণ সচেতন হোক, সরকারের কানে যাক। আন্দোলন তো এই কারণেই, প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়া। নিবন্ধিত দল ইলেকশন করবে, তা ভাগাভাগি বলবেন কেন? জনগণ ভোট দিলে সে যাবে, না দিলে যাবে না। এই জন্য এই কথা যারা বলে আমাদের এই পিআরের আন্দোলনকে একটু চাপায় রাখতে চান, তাদের জন্য আমার এই কাউন্টার কথাটা থাকলো। জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিসের দাবি 5 দফার সাথে একাত্ম 8টি রাজনৈতিক দল। ধাপে ধাপে আন্দোলনে যোগ দিবে তারাও। কেউ কনফিউশন আছে, কেউ মনে করে পরে যাওয়া উচিত, আর কেউ মনে আগে করা উচিত। তা আমরা আগে করার পক্ষপাতী। যারা এর সঙ্গে একমত তারা আন্দোলনে অংশ নিচ্ছেন বা নেবেন। তবে 8টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদের নাম আসলেও ঘোষিত আন্দোলন কর্মসূচির সাথে নেই তারা। দল দুটোর শীর্ষ নেতারা বলছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ কিছু দাবিতে সমর্থন থাকলেও এখনই আন্দোলনের পক্ষে নয় তারা। তারা নিম্নকক্ষে পিআরের জন্যও কিন্তু মাঠে এই কর্মসূচিগুলো দিচ্ছে, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমরা একমত নই। কিন্তু আমাদের জায়গা থেকে যেই অংশগুলোতে একমত, সেগুলো আমরা আমাদের মতো করে বলবো, আমাদের ভাষায় বলবো। আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই 5 দফার কথা যেটি আপনি বললেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। তারা বলছেন, এমন আন্দোলনে বিনষ্ট হবে ফেসিবাদ বিরোধী ঐক্য। যে মাঠের কর্মসূচি করে আসলে সরকারকে
চাপ দেওয়া, একই সাথে আপনার আওয়ামী ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া বা ভারতকে সুযোগ দেওয়া এবং দৃশ্যমান হওয়া যে আমাদের ভিতরে আসলে বিভাজন, এই বিভাজনটা দৃশ্যমান করা এই মুহূর্তে আসলে ঠিক হবে না। একটা আলোচনার টেবিলের যে আলাপ, সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে নতুন করে গণভোট ও সংবিধান আদেশ জারির পদ্ধতি বুধবারের আলোচনায় প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, সফল হয় দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। ডিআরইউতে আপনাকে কি বলতে বলা হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে? ডিআরইউতে আপনাকে কি বলার জন্য চাপ দেওয়া হয়েছে? ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায়, এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না, এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম। অনুপ্রবেশের ওটি তো বললাম। ঠিক আছে, বলে দেন। ওটা কি ডিবির আয়নাঘর ছিল না? অজ্ঞাতস্থান তো ডিবির আয়নাঘর। সেটার আয়নাঘর ছিল ডিজিএফআইয়ের, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে, এবং একটা পর্যায়ে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে, এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয়, এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি, এবং বাইরে যেহেতু রিট হয়েছিল, আইনজীবীরা আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে। সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয়, এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছিলাম। প্রথম দফা আয়নাঘরে কি আপনাকে নিজেকেও তো হুমকি দেওয়া হয়েছিল যে আপনি যেন আর ফিরে আসতে পারবেন না? সেটা যদি প্রথমে আমি তো পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই হেড করে সেই আয়নাঘরে আমি নিজে গিয়েছি। যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। ফলে আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে, যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত, আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্তি করছি, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার পায়। দর্শক, সাক্ষ্য প্রদান শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে ছিলাম।
নরসিংদী সদরে আলোকবালির চরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও 5 ব্যক্তি। ভোরে চরাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় হাসপাতালে নেয়ার পথেই গুলিবিদ্ধ ইদন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত মোস্তাকিম ও আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। স্থানীয়রা জানান, আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সংঘর্ষ হয়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা কইরা আমার লোক মেরা লাইছে। আমার বাবা নামাজ পড়া বেরোইছে, বাজারে নামাজ পড়া বেরোইছে। আমার একজন ফোন দিছে যে তোমার বাবার নিথর দেহ ফেরা লইছে। সদর হাসপাতালে আসছি, এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব খান সরকারের উপর হামলা হয়েছে। বেলা 11টায় সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে যান তিনি। আহতদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের বক্তব্য নেন। এ সময় তার উপর অতর্কিতে হামলা চালায় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুমের অনুসারীরা। হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে করা মাইকিং নিয়ে চলছে নানা আলোচনা। বুধবার বিকেলে মোজ্জারটেক এলাকায় মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখা যায় এক ব্যক্তি সিএনজি চালিত অটোরিকশায় বসে মাইকিং করছেন। কর্ণফুলী এলাকায় নতুন ভাড়াটিয়া এলে তাদের ভোটার আইডি কার্ড সহ অন্যান্য তথ্য থানায় জমা দেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, মূলত ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছিল। তবে প্রথমে ভুলভাবে তা উপস্থাপন হওয়ায় পরবর্তীতে আরেক দফা মাইকিং করা হয়। সেখানে বলা হয় সকল ভাড়াটিয়ার থেকে যেন ঠিকভাবে নিবন্ধন ফর্ম নেওয়া হয়। মেসেজটা দিতে একটু ভুল করেছে, হ্যাঁ, পরে আমি ওটা কারেকশন করে দিয়েছি। ওটা ওই যে পরে আবার ওটা ঠিক করে ওরা বলেছে। ওইটা আসলে হলো কি, ওই যে যারা বিশেষ করে ওই যে মেস বাড়িতে ভাড়া দেয়, ব্যাচেলরদের ভাড়া দেয়, তাদের বিষয়ে তথ্য দেওয়ার বিষয়ে বলা হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে বিএনপি। বাংলাদেশ সময় সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করাই বিএনপির প্রধান দায়িত্ব। ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা হচ্ছে। দুর্নীতি অসদাচরণের দায়ে 7,000-এর বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, শৃঙ্খলা দুর্বলতা নয়, সেটিই বিএনপির শক্তি। দলের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই বিএনপি সততার প্রমাণ দিয়েছে। তরুণদের গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ডিজিটাল উদ্ভাবন সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি নীতিমালা প্রণয়ন করেছে বলে জানান তারেক রহমান। একই সঙ্গে নারী ও তরুণ নেতৃত্বকে সামনে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না, একথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকার পরও গত 3 নির্বাচনে দুর্নীতি হয়েছিল, সেটাও উল্লেখ করেন সুজন সম্পাদক। জানান, এবারের নির্বাচনেও দুর্নীতি বন্ধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার সম্ভব নয়। রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে উল্লেখ করে বদিউল আলম বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি। আমাদের দুর্নীতি দূরীভূত করতে হবে, তাহলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে এবং একই সাথে রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত হবে। আমাদের গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতির নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে। তো আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পরও তো আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না
এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণও হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সকাল 9:30 থেকে শুরু হয় মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম, চলবে বিকেল 5টা পর্যন্ত। প্রার্থী সংখ্যা বেশি থাকায় একদিন বাড়ানো হয় মনোনয়নপত্র জমাদানের সময়। বুধবার পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদে 1162 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, জমা দিয়েছেন 371 জন। যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা 21 এবং চূড়ান্ত প্রার্থী তালিকা 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। আগামী 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। এদিকে আজ দুপুরে ছাত্রদলের শিবিরের প্যানেল ঘোষণার কথা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পঞ্চম দিন সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদলের শিবির সমর্থিত সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে 6 সদস্যের কমিটি গঠনের প্রতিবাদে রাজশাহীর 0 পয়েন্টে অবস্থান নিয়েছেন রুয়েট শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে একটু জানতে চাই, আমাদের সহকর্মী তারেক মাহমুদ আমাদের সাথে যোগ দিচ্ছেন। তারেক, শিক্ষার্থীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, বেলা 1টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা রাজশাহীর সবথেকে জনবহুল এলাকা 0 পয়েন্টে এসেছেন। তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া, গত কয়েক মাস থেকে তাদের দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ আলোচনা না আসায় তারা আজকে কিন্তু যে অবস্থান কর্মসূচি সেটি বিক্ষোভ শেষে করছেন। একটু আন্দোলনকারীরা এখানে রয়েছে, আমরা একটু তাদের কাছে জানতে চাইবো আপনাদের দাবি দেওয়া বলবেন, আপনারা কেন আজকে অবস্থান নিয়েছেন এই রাজশাহী 0 পয়েন্টে? জি, আপনারা সকলেই জানেন গত কয়েক মাস ধরে আমাদের যৌক্তিক আন্দোলন চলছে এবং এর মাঝে আমাদেরকে ওয়ার্কিং কমিটির নাম করে আমাদেরকে বারবার ঘোরানো হচ্ছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের আন্দোলনকে দমানোর জন্য একটা অপকৌশল চলছে। আমরা বলতে চাই এই অপকৌশল আমরা কখনোই মেনে নেব না। আরেকটি কথা স্পষ্ট যে আমাদের আজকে তাদের বিরুদ্ধে নামতে হচ্ছে রাস্তায়, যারা কিনা কেউ এসএসসিতে ফেল করেছে, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড পেয়ে আজকে ডিপ্লোমাতে ভর্তি হয়ে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে 10ম গ্রেডে উন্নীত হয়ে 9ম, 8ম, 7ম, 6ষ্ঠ পর্যন্ত তারা দখল করে নিচ্ছে এবং আমাদের দেশের প্রকৌশল খাতকে ধ্বংস করছে। এবং রিসেন্টলি আপনারা জানেন বর্তমানে একজন ড্রাইভারকে পদোন্নতি দিয়ে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে, যা টোটালি একটা ঘৃণ্য। ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাইবো আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে, আজকে কি অবস্থা? আমাদের এটা একটা চলমান আন্দোলন। বর্তমান পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এখানে আমরা 2টা পর্যন্ত থাকব। তারপরে পরবর্তীতে কি হবে তা আমাদের সেন্ট্রাল কমিটি থেকে ঘোষণা আসবে এবং আমাদের সাথে যে প্রহসনমূলক কমিটি খেলা হচ্ছে, এই কমিটি খেলা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রুয়েটিয়ানরা মাঠে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। লোপা দেখছিলেন এবং সেই সাথে সাথে রাজশাহীর যে জনবহুল এলাকাটি রাজশাহী 0 পয়েন্টে সেটা কিন্তু এক পাশে ব্লক করে শিক্ষার্থীরা অলরেডি বসে পড়েছেন এবং এক পাশ দিয়ে যান চলাচল সেটি বন্ধ রয়েছে এবং অন্য পাশ দিয়ে কিন্তু যান চলাচল করলেও ভোগান্তিও কিছুটা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি যৌক্তিক দাবি দেওয়া এবং এই যৌক্তিক দাবি দেওয়া নিয়ে তারা দীর্ঘদিন থেকে কিন্তু আন্দোলন করছেন। তাদের দাবি দেওয়া না মানা হলে তারা তাদের যে আন্দোলন সেটি নতুন কর্মসূচি দিবেন এবং তাদের আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এই রাজশাহী 0 পয়েন্ট থেকে কিন্তু তারা তেমনটি জানাচ্ছেন। লোপা, তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নাফ নদীতে জেগে ওঠা বিশাল চরের কারণে বহুমুখী সংকটে টেকনাফের জীবনযাত্রা। নৌযান চলতে হচ্ছে মিয়ানমারের জলসীমা দিয়ে, ফলে হানা দিচ্ছে আরাকান আর্মি। আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকায় স্থলবন্দরও অচল। নৌ রুটে চলছে না পর্যটকবাহী জাহাজ, হুমকির মুখে স্থানীয়দের জীবন জীবিকা। তার উপর ভেস্তে গেছে নদী ড্রেজিং এর উদ্যোগ। নুরুল আজাদের তোলা ছবিতে আরো জানাচ্ছেন এহসান আল কুতুবী। একসময় যেখানে ছিল উত্তাল স্রোত, জোয়ার ভাটার খেলা, টেকনাফের সেই নাফ নদীর মোহনায় এখন বিশাল চর। বাধ্য হয়ে যাত্রীবাহী ও মাছ ধরার ট্রলার, স্পিডবোট চলাচল করে মিয়ানমারের জলসীমা দিয়ে। আর তখনই অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি।
স্থানীয়দের মতে এই চর প্রায় 50 বছর আগের। তখন পরিসর ছোট থাকায় পাশ দিয়ে ট্রলার চলত, কিন্তু গত কয়েক দশকে ধীরে ধীরে নাফ নদীর 5 কিলোমিটার অংশ পুরোপুরি চরে পরিণত হয়। 40 বছর আগে তুলতে ভাঙের দিয়ে আর বছর মাঝে দূর আসি দিক অনেক জমি আসি আর 30 বছর মতো চলে। তো হিয়ালাতে দেখা মা ফারা আসলে দূর আগে মায়ানমারের পাশে এটা গভীরে আছে, আমাদের এখন ব্যবহার করতে হয় ওদের মোহনা দিয়ে। জোয়ার ফুর হলে বুলামি পারিব, বাড়া হলে যাতে না পারিব, সরব বাজে গেলে মতো বুট না দিয়া দেবে লাগবে। টিকা তো হারিতো আইতে গেলে বর্মার হাসাতে আর সীমা আর ভিতরে যা গেলে এখন নিজার মিয়ানমারের জলসীমা দিয়ে চলাচল করা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটকে আরাকান আর্মি কমিশন দাবি করায় টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিও বন্ধ। 2024-25 অর্থ বছরে এটা 110 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, আর 24-25 অর্থ বছরে এখন রেভিনিউ জিরো। আমাদেরকে এরকম আশ্বস্ত করে সেন্ট মার্টিন থেকে, সেন্ট মার্টিন যেহেতু আমাদের ভৌগোলিক সীমানা বাংলাদেশ সীমানা, তাহলে এখান থেকে ট্রলারগুলো আসতে যদি ওনারা এরকম সহযোগিতা করে তাহলে আমাদের মালগুলা আসতে পারে। শুধু স্থলবন্দর নয়, টেকনাফ সেন্ট মার্টিন নৌ রোডে পর্যটকবাহী জাহাজ চলাচলও 3 বছর ধরে বন্ধ। দমদমিয়া জেটির কয়েকশো শ্রমিক কর্মহীন। নাফ নদীর নাব্যতা ফেরাতে দ্রুত ড্রেজিংয়ের তাগিদ ব্যবসায়ীদের। মানুষের জীবন জীবিকা এখানে নির্ভরশীল ব্যবসা, এটা কিন্তু কেউ আমলে নিচ্ছে না। ফলশ্রুতিতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে। দমদমিয়া থেকে যে সেন্ট মার্টিন চলাচলের জাহাজগুলো অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে সেন্ট মার্টিনে যেতে পারতো, সেক্ষেত্রে পর্যটকরাও খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো। আলাপ আলোচনার মাধ্যমে যে চলাচলের রাস্তাটা যদি সংস্কার করা হয়, ড্রেজিং করা হয়, তাহলে মায়ানমারের সাইড দিয়ে আমাদেরকে আর যেতে হবে না। সম্প্রতি পরিদর্শনে গিয়ে নৌ উপদেষ্টা বলেছেন, ড্রেজার নামালে গুলি করছে আরাকান আর্মি। ওখানে গেলে ওরা ওই পার থেকে ফায়ার করে। এই অবস্থাতে তো আমি আমার ড্রেজারের যে লোকজনকে তো ঝুঁকিতে ফেলতে পারি না। নাফ নদীতে যেটা আছে সেটা আলটিমেটলি চিন্তাভাবনা করছি গুমদুমে একটা স্থলবন্দর করার জন্য। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন 176 বাংলাদেশি। সকাল 9:45 তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দেশটির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় দেশে ফেরার সুযোগ তৈরি করে দেয়া হয়। বুধবার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন তারা। সকালে বুরাক এয়ারলাইন্সের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়া থেকে তাদের বিদায় জানায়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেখানকার বাংলাদেশি দূতাবাস। দ্বীপ জেলা ভোলায় প্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বোরহানুদ্দিনে। জেলার 9টি কূপের মধ্যে কেবল বোরহানুদ্দিন থেকেই গ্যাস উত্তোলন করা হয়। এখান থেকেই আবাসিক ও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য গ্যাস যায় সদরে, সরবরাহ হচ্ছে ঢাকাতেও। অথচ গ্যাস পাচ্ছে না বোরহানুদ্দিনবাসী। গোটা উপজেলা জুড়ে কেবল 5টি আবাসিক সংযোগ, যার বেশিরভাগ আবার প্রভাবশালীদের মধ্যেই সীমাবদ্ধ। দ্রুত আবাসিক সংযোগের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে এই জনপদে শিল্প কারখানা গড়ে তোলার দাবি জানিয়েছে এলাকাবাসী। নদী আর বঙ্গোপসাগরে ঘেরা দ্বীপজেলা ভোলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ হলেও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। 90-এর দশকেই জেলায় প্রথম গ্যাসের সন্ধান মেলে বোরহানুদ্দিনের শাহবাজপুরে। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এ জনপদে উন্নয়নের সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি দীর্ঘদিনেও। জেলার 9টি গ্যাসক্ষেত্রের মধ্যে কেবল বোরহানুদ্দিনের 5টি গ্যাসক্ষেত্র থেকেই গ্যাস উত্তোলন করা হয়। অথচ কর্মসংস্থান সহ নানান দিক থেকে পিছিয়ে মূল শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরের এই উপজেলা। আমাদের এখান থেকে গ্যাস ইন্টারকোর মাধ্যমে বিভিন্ন জেলায় চলে যেতে আছে, বিভিন্ন শিল্প কলকারখানায়। এখানে আমাদের বরাদি উপজেলায় আজও পর্যন্ত কোনো সরকার কোনো শিল্প কলকারখানা করার কোনো উদ্যোগ নেয় না। ব্যবসায়ী যারা আছি গ্যাসের সিলিন্ডার ইউজ করে খুব বিভ্রান্তির ভিতরে আছি, আমাদের কস্ট বেশি পড়ে যায়। জেলায় প্রতিদিন 75 মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করা হয়। সদরের 2টি বাণিজ্যিক ও 7টি শিল্প কারখানা ছাড়াও পৌরসভা এলাকায় 2376টি আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। কিন্তু বোরহানুদ্দিনের চিত্র সেই আগের মতোই। অথচ উপজেলা 5টি গ্যাসক্ষেত্র থেকে দৈনিক 120 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের ক্ষমতা রয়েছে। এই গ্যাস বিভিন্ন মাধ্যমে ঢাকায় গেলেও বঞ্চিত বোরহানুদ্দিনবাসী। 2 শতাধিক আবেদনের বিপরীতে কেবল 5টি আবাসিক সংযোগ রয়েছে এই উপজেলায়।
যত কিছু দরকার সর্বকিছু আমি করছি। এখন 2025 সালের শেষ, এখন পর্যন্ত আমার গ্যাস লাইন পাওয়ার কোনো আশঙ্কা দেখতেছি না। আদৌ আমি পাবো কিনা আমি সেই আশঙ্কায় ভুগতেছি। আমাদের বর্ণনা দিয়েছে গ্যাসের খনি, অথচ আমরা পৌরসভায় থাকি কিন্তু আমাদের কোনো গ্যাস নেই। আমরা কিনা তারপরে গ্যাস ব্যবহার করি। সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া সম্ভব বলে জানালো সুন্দরবন গ্যাস কোম্পানি। 2020 সালের 15ই জানুয়ারি গ্যাস সংযোগ বন্ধ হয়ে গেলে পরবর্তীতে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয় না। সরকারি নির্দেশনা বলে পরবর্তীতে আমরা গ্যাস সংযোগ দিতে পারব। এছাড়া ভোলাতে শিল্প খাতে গ্যাস সংযোগ চালু রয়েছে। শিল্প উদ্যোক্তারাগণ আমাদের বরাবরে আবেদন করলে গ্যাস বিপণন নিয়মাবলী অনুসরণ করে এবং সরকারি বিধিনিষেধ অনুসরণ করে আমরা গ্যাস সংযোগ প্রদানে সক্ষম হব। বোরহানুদ্দিনে শিল্প কারখানা গড়তে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনেরও। শাহবাজপুর যে গ্যাস ফিল্ড থেকে যে গ্যাস উত্তোলিত হয় সেটা আসলে এই বোরহানুদ্দিনবাসী সেটা সুফল এখনও পাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা কোনো যদি আগ্রহী উদ্যোক্তা থাকে বা কোনো শিল্প কারখানা স্থাপন করতে চায় এখানে, সেখানে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করব। বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলায় এ পর্যন্ত 2 TCF-এরও বেশি গ্যাসের মজুদ পাওয়া গিয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নেটোর মতো প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হলো সৌদি আরব এবং পাকিস্তান। বহিঃশত্রুর হামলাকে দেখা হবে যৌথ আগ্রাসন হিসেবে। এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই পক্ষই। পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করবে এই সমঝোতা। জাতীয় নিরাপত্তার স্বার্থে পাক সৌদি চুক্তি পর্যালোচনা করবে বলে জানিয়েছে ভারত। এভাবেই F-15 ফাইটার জেটের বহর দিয়ে সৌদি আরবের আকাশসীমায় স্বাগত জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কেবলমাত্র বিশেষ রাষ্ট্রীয় অতিথিকেই এমন সম্মাননা জানায় সৌদির রয়্যাল এয়ারফোর্স। বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদ যান পাক প্রধানমন্ত্রী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। এরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটির সাথে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন শেহবাজ শরীফ। চুক্তি অনুসারে সৌদি আরব কিংবা পাকিস্তান কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে যৌথ আগ্রাসন হিসাবে দেখবে রিয়াদ ইসলামাবাদ। এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ, যা অনেকটাই সামরিক জোট ন্যাটোর আর্টিকেল 5-এর সাথে সাদৃশ্যপূর্ণ। বিশ্লেষকদের মত, এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা বদলে দিতে পারে আরব বিশ্বের নিরাপত্তা বিষয়ক চিন্তাধারা। এটা অনেক বড় সাফল্য। ইসরায়েলি আগ্রাসনের পর আরব বিশ্বে নতুন নিরাপত্তা চিন্তাধারার প্রতিফলন এটি। কারণ কাতারে আক্রমণ করা গেলে হামলার শিকার হতে পারে প্রতিবেশী অন্য দেশও। এ কারণেই সৌদি আরব তার সবচেয়ে আন্তরিক বন্ধু পাকিস্তানের দিকে ঝুঁকছে। চুক্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে রিয়াদ ও ইসলামাবাদ। এদিকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে সৌদি পাকিস্তান চুক্তিটি গভীরভাবে পর্যালোচনা করবে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানায় নয়াদিল্লি। ভবিষ্যতে আরও দুই দেশ পাকিস্তানের সাথে একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে বলেও শোনা যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। রোববারই মহালয়া। সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চলছে মণ্ডপ সাজসজ্জার কাজও। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। চলছে প্রতিমা তৈরির কাজ। খড় দিয়ে অবয়ব গঠনের পর দেয়া হচ্ছে কাদামাটির প্রলেপ। একটু একটু করে তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে দুর্গতি নাশিনী। চারিদিকে দুর্গাপূজার আগমনী বার্তা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন টাঙ্গাইলের মৃৎশিল্পীরা। তবে উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ। মাটির দাম, সূত্রের দাম, বাঁশ, কাঠ সবগুলোর দামই বেশি। যে পরিশ্রম আর যে পরিমাণ খরচ তাতে আমাদের পোষায় না। পূজার দিন ঘুমিয়ে আসে তো আমাদের কাজ শেষে আসতে একদিন যে কাজ করতে পারে একদিন বন্ধ করতে। এবার পূজা হবে জেলার 12টি উপজেলার 1220টি মণ্ডপে। আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে সভা হয়েছে বিভিন্ন মন্দির কমিটির। প্রতিটা মণ্ডপে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা,
বা আমাদের প্রত্যেকটা মন্দিরে পাহারার ব্যবস্থা, এগুলো আমরা জোরদার করেছি। অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন এবং কিছু এলাকা ভিত্তিক কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা মোবাইল টিম, আমরা প্রায় 155টি মোবাইল টিম এই জেলাতে আমরা কার্যকর করব, যারা কিনা পূজা মণ্ডপকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। ঝিনাইদহেও পুরোদমে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। 7টি বেড়ে জেলায় এবার পূজা হচ্ছে 442টি মণ্ডপে। নির্বিঘ্নে উদযাপনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। কোনো অপরাধমূলক কাজ এগুলো ছাড়াই যেন আমরা আমাদের দুর্গা উৎসবটা পালন করতে পারি। যেহেতু আমরা পবিত্রতার পূজা করি, শুচিতার পূজা করি, সেহেতু যেন সারা বাংলাদেশে এই পবিত্রতা এবং শুচিতা বজায় থাকুক। পূজা উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো অসাম্প্রদায়িক শক্তি যেন এই আনন্দটাকে মাটি করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের ঝিনাইদহ পুলিশের যে নিরাপত্তা, এই নিরাপত্তা আমাদের রয়েছে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজে চেপে, আর মর্ত থেকে কৈলাসে গমন করবেন দোলায় চড়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা।